নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সারা দেশ ও দুনিয়ায় প্রতিনিয়ত ঘটে চলেছে নানান রকমের ঘটনা। তার মধ্যে থেকে কিছু কিছু ঘটনা জায়গা করে নিচ্ছে শিরোনামে। তেমনই কিছু উল্লেখযোগ্য খবর নিয়ে আমি সুজাতানা শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। ভোট এলেই পাহাড়ের মানুষদের ভুল বোঝায় বিজেপি, অভিযোগ মমতা দ্রুত জিতে ভোট। আগামী বছর পঞ্চায়েত ভোট, পাহাড়কে আশ্বস্ত করলেন মমতা। বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রের উপর আঘাতের অভিযোগ, বিরোধী ঐক্যে জোর দেওয়া ডাক মমতার। বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের চিঠি একযোগে লড়ার বার্তা। মন্দির চত্বরে অহিন্দু নর্তকীর নাচে বাধা, মুসলিম ভারতনাট্যম শিল্পীকে পারফরমেন্সে বাধা দেওয়ার অভিযোগ। কেরলের মন্দিরে ধর্মবৈষম্যের নিদর্শন। বারাণসীতে শেষ হলো রণবীর আলিয়ার ছবি ব্রহ্মাস্ত্রের শুটিং। আগামী 9 সেপ্টেম্বর মুক্তি পাবে ছবি। আর এখন নজর রাখবো প্রথম 15টি খবরের দিকে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সব বিরোধী দলকে এককাট্টা হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিঠিতে মমতার বক্তব্য, গণতন্ত্রকে ধ্বংস করছে কেন্দ্রের শাসক দল বিজেপি। এক্ষেত্রে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে ইডি, সিবিআই, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন ও আয়কর দপ্তরের মতো সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। তার প্রতিবাদে দেশের সমস্ত বিরোধী দলের মুখ্যমন্ত্রী ও নেতাকে চিঠি দিয়ে জোট বাঁধার আর্জি জানিয়েছেন তিনি। দার্জিলিংয়ে জিটিএ নির্বাচন হবে খুব তাড়াতাড়ি, পঞ্চায়েত নির্বাচনও হবে। এর জন্য দলীয় নেতাকর্মীদের ভালোভাবে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন এলে এক রাজনৈতিক দলের দেখা মেলে, পাহাড়ে এসে মিথ্যে প্রচার করে ভোট নিয়ে চলে যায়, এরপর আর পাত্তা মেলে না। দার্জিলিংয়ে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে দুষলেন মুখ্যমন্ত্রী। ইউক্রেন থেকে 17,000 পড়ুয়া দেশে ফিরেছে, কিন্তু তাদের পড়াশোনার জন্য কোনো ব্যবস্থা করেনি কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার আবেদন জানালেও তা বাতিল করে দেওয়া হয়েছে। ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার 21 লক্ষ বিধবাকে ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1,53,00,000 মহিলা উপকৃত হয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্পে 3,80,000 পরিবারকে ঘর বানিয়ে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে 20 বছর ধরে কোনো পাট্টা দেওয়ার ব্যবস্থা ছিল না, আইনগত সমস্যা ছিল। তবে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে সেই সমস্যা মিটিয়েছে। এখন যাদের পাট্টার প্রয়োজন রয়েছে তারা আবেদন জানাতে পারেন, পাহাড়বাসীকে বললেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে স্বরূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দার্জিলিংয়ে একটি জনসমাবেশে পাহাড়ের ভোট রাজনীতি থেকে দেশের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে উচ্চস্বরে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে বহু রাজনৈতিক দল রয়েছে, ভোটের সময় এক কথা বলে, ভোট ফুরলেই অন্য কথা শোনা যায়। দিল্লি সরকার বছরে 10 বার পেট্রোলের দাম বাড়ায়, গ্যাস কেরোসিনের দাম বাড়ায়, চা বাগান বন্ধ করে দেয়, আগুন জ্বালিয়ে বাংলার বদনাম করে। এরা বাংলাকে ভালোবাসে না। মোদী সরকারকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইউপিতে ভোটে জিতে এসে 5 দিনে 5 বার পেট্রোলের দাম বাড়িয়েছে। এবার মানুষ কি খাবে? বিজেপি খাবে নাকি দিল্লির লাড্ডু খাবে? পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি, এই নিয়ে গত 8 দিনে 7 বার টানা বাড়ল জ্বালানির দাম। টানা মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার পথে নামল তৃণমূল। হাজরা থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল তৃণমূলের ছাত্র যুব সংগঠনের। অন্যদিকে লেকটাউনে পেট্রোপণ্য সহ বিভিন্ন মূল্যবৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখালো বাম কর্মী সমর্থকেরা। মঙ্গলবার পেট্রোলের দাম লিটারে 83 পয়সা বেড়ে 109 টাকা 68 পয়সা, ডিজেলের দাম 70 পয়সা বেড়ে 94 টাকা 62 পয়সা। মাথায় অশোক স্তম্ভে শিলমোহর দেওয়া রাজ্যপালের চিঠি। নিয়ম মাফিক মেমো নাম্বার সহযোগে লেখা ওই চিঠি পাঠানো হচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রধানকে। প্রেরক বাংলার রাজ্যপাল। বিষয়, ধনকরের ভাষ্য অনুযায়ী রাজ্যে ক্রমেই বেড়ে চলা আইন শৃঙ্খলাহীনতা আর হিংসার প্রসঙ্গে সাংবিধানিক প্রধানের সঙ্গে আলোচনা। সরকারি শিলমোহর দেওয়া সেই চিঠি মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে আপলোড করে দিলেন মাননীয় জগদীপ ধনকর। কার্যত নজিরবিহীন এই পদক্ষেপে স্তম্ভিত সংবিধান বিশেষজ্ঞরা। রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক প্রধানের মধ্যে আলোচনায় বসার জন্য আমন্ত্রণের চিঠি এভাবে সামাজিক মাধ্যমে দেওয়া যথাযথ কিনা উঠেছে সেই প্রশ্ন। ইতিমধ্যে সিবিআই তদন্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সব রকম সহযোগিতা করা হবে, কিন্তু তদন্ত ভুল পথে গেলে আন্দোলনে নামব। তাঁর চিঠিতে সে প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যপাল জানিয়েছেন, রাস্তায় নেমে আন্দোলনের ব্যাপারে আপনার বক্তব্যে আমি যথেষ্ট আশঙ্কিত। মনে রাখবেন, রামপুরহাটের নৃশংস ঘটনায় সিবিআই তদন্ত হচ্ছে হাইকোর্টের নির্দেশে। আশা করি চলতি সপ্তাহেই আমাদের মধ্যে এই আলোচনায় বসা যাবে।
ইডিতে হাজিরায় না অভিষেকের। মঙ্গলবার কয়লা পাচার মামলায় ইডির দপ্তরে হাজিরা দিচ্ছেন না তৃণমূল সাংসদ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ইমেল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ব্যক্তিগত কারণে এদিন হাজিরা দেওয়া সম্ভব নয়, প্রয়োজনীয় যা নথি তা তিনি ইডির দপ্তরে পাঠিয়ে দেবেন। কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালা গ্রেপ্তারের পর নাম জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ইডি। বিজেপির বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তার দাবি, বিজেপি বিধায়ক মনোজ টিকার বুকের পাঁজরে কোনো ফ্র্যাকচার হয়নি। টুইটে শান্তনু সেন লেখেন, মনোজ টিকার পাঁজরের হাড় ভেঙেছে বলে সুকান্ত মজুমদারের দাবি, কিন্তু একজন রেডিওলজিস্ট হিসেবে বলছি তার বুকের পাঁজরে কোনো ফ্র্যাকচার নেই। গুন্ডামির উদ্দেশ্যে প্রকাশ্যে এসেছে। সোমবার রামপুরহাট কাণ্ডে বিধানসভায় বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে হাতাহাতি হয়। সেই ঘটনায় বিজেপি বিধায়ক মনোজ টিকাও আহত হন বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবারের পর মঙ্গলবারও রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। এদিন সিবিআই এর অস্থায়ী ক্যাম্প পান্থশ্রীতে ডেকে পাঠানো হয় রামপুরহাট থানার আইসিকে। সিবিআই এর দপ্তরে আইসি পৌঁছলেও তার মোবাইলটি গাড়ির চালকের কাছে রেখে যান তিনি। কিছুক্ষণ পর গাড়ির চালক সিবিআই এর দপ্তরে আইসির মোবাইলটি দিয়ে আসেন। পাশাপাশি সোমবারের পর এদিনও বকটুই অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী মেহিলাল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পান্থশ্রীতে নিয়ে যান সিবিআই এর প্রতিনিধিরা। গরু পাচার মামলায় আরও বিপাকে অনুব্রত মণ্ডল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকেও মিলল না রক্ষা কবচ। গরু পাচার মামলায় গত 15ই মার্চ অনুব্রতকে তলব করে সিবিআই। বোলপুরের কাছাকাছি সিবিআইয়ের প্রশ্নের উত্তর দিতে চান অনুব্রত। গ্রেফতারি এড়াতে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থও হন। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে প্রথম রক্ষা কবচ খারিজ হয়। একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর্জি জানান অনুব্রত। মঙ্গলবার সেই আবেদনও খারিজ করে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এবার সিবিআই চাইলে অনুব্রতর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে। নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা অনুব্রত মণ্ডলের। চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশু মৃত্যু। ঘটনা ঘিরে উত্তেজনা রামপুরহাটের এক নার্সিংহোমে। মৃতের পরিবারের বিরুদ্ধে নার্সিংহোম ভাঙচুরের অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, নলহাটির লোহাপুর গ্রামের বাসিন্দা মুস্তাফিজুর রহমান তার 4 মাসের শিশুর পায়ে সমস্যা দেখা দেয়। চিকিৎসার জন্য সোমবার রামপুরহাট হাসপাতাল লাগোয়া এক নার্সিংহোমে ভর্তি করা হয় শিশুকে। চিকিৎসক শিশুর পায়ের অপারেশন করার পরামর্শ দেন। পরিবারের অভিযোগ, অপারেশন পরই মাহিব রহমান নামে ওই শিশুর মৃত্যু হয়েছে। এরপরই পরিবারের লোকজন নার্সিংহোমে ভাঙচুর। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এখন নজর রাখবো পরের 15টি খবরে। এবার কেরলের মন্দিরে অহিন্দু ভারতনাট্যম নৃত্যশিল্পীদের নৃত্য প্রদর্শনে নিষেধাজ্ঞা। আগামী 21শে এপ্রিল ত্রিচুরের কুড়াল মানিক্যম মন্দিরে তার নৃত্য প্রদর্শন বাদ দেওয়া হয়েছে বলে নিজের ফেসবুক পোস্টে দাবি মানসিয়া নামে এক ভারতনাট্যম শিল্পীর। তার অভিযোগ, তিনি হিন্দু না হওয়ার কারণে তার নৃত্য পরিবেশনায় আপত্তি মন্দির কর্তৃপক্ষের। ভারতনাট্যমের রিসার্চ স্কলার মানসিয়াকে এর আগেও এরকম ঘটনার মুখোমুখি হতে হয়েছে। অনেক বছর আগে গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরেও তিনি অহিন্দু হওয়ায় নৃত্য পরিবেশন করতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, তিনি মুসলিম হয়ে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে পারদর্শী হওয়ায় মুসলিম ধর্মগুরুদের ক্রোধের মুখে পড়তে হয় তাকে। তিনি মনে করেন একজন শিল্পীর কোনো ধর্ম থাকতে পারে না। তিনি এক হিন্দুকে বিয়ে করলেও ধর্ম পরিবর্তন করেননি। তার কোনো ধর্ম নেই, তাহলে তিনি যাবেন কোথায়? বাম শাসিত কেরলের মতো উদারমনা রাজ্যে এরকম জাতপাত সংক্রান্ত বিতর্কে হতবাক অনেকেই। দেশের 25টি হাইকোর্টে বিচারপতিদের একাধিক শূন্য পদ নিয়োগে গড়িমসি। কেন্দ্রীয় সরকার ও সুপ্রিম কোর্ট কলেজিয়ামের মধ্যে আটকে প্রস্তাব। দেশের বিচার বিভাগ সংক্রান্ত কেন্দ্রীয় আইনমন্ত্রীর তথ্যে প্রশ্ন তুলে দিচ্ছে খোদ তাঁদের সরকারের বিরুদ্ধে। বিচারক নিয়োগে 175টি শূন্য পদ, 230টি শূন্য পদে হাইকোর্টের কলেজিয়ামের তরফে কোনো সুপারিশ পাওয়া যায়নি। বিরোধী সংসদদের প্রশ্নের মুখে একের পর এক তথ্য লোকসভায় তুলে ধরলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু, মহিলাদের অগ্রাধিকার নিয়ে বিচারক নিয়োগের আবেদন পাঠানোর কথাও বললেন তিনি। ভয়াবহ আগুন ছত্তিশগড়ের জঙ্গলে গুরু ঘাগিদাস বাঘ সংরক্ষণ এলাকায় 1 সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে আগুন। জানা গিয়েছে জঙ্গলের 7000-এরও বেশি জায়গায় আগুন জ্বলছে। পুড়ে গিয়েছে সহস্র গাছপালা, অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে বহু বন্যপ্রাণীরা। বন দপ্তরের কর্মীরা সকাল রাত আগুন নেভানোর কাজ করে চলেছেন, কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। বন দপ্তরের অফিস যাতে আগুনের গ্রাসে চলে না আসে তার জন্য চলছে তোড়জোড়। চিতাভস্য দিয়ে হোলি খেলায় মেতে উঠল উত্তরপ্রদেশের বেনারস। ভক্তের উন্মাদনায় মেতে উঠেছিলেন ভক্তরা। মঞ্চের উপর ছাই মেখে শিব উপাসনায় নৃত্যে মশগুল ভক্তদের উৎসাহ দিতে হাজির ছিলেন কয়েক হাজার মানুষ। উত্তরপ্রদেশের বহু জায়গার সঙ্গে বেনারসেও প্রতি বছরই পালিত হয় চিতাভস্য হোলি।
অন্য ধরনের এই হোলি খেলায় উৎসাহিতদের মাতামাতি চোখে পড়ার মতো। গোটা বসন্তকাল জুড়ে উত্তর ভারতের রাজ্যগুলিতে পালিত হয় হোলি। কখনো তা আবির গুলাল, কখনো জল রঙের উচ্ছ্বাস, আবার কখনো চিতাভস্ম। আর শিব আরাধনার পীঠস্থান কাশী বিশ্বনাথে চিতাভস্ম দিয়ে হোলি খেলায় উন্মাদনা অন্য মাত্রা নেয়। এ যেন অভিশাপ। জল সংকটে ধুঁকছে গোটা গ্রাম। মাইলের পর মাইল পথ পেরোতে হচ্ছে গ্রামবাসীদের। তাতেও মিলছে যৎ সামান্য জল, কোনো রকমে তৃষ্ণা নিবারণ। গরমে তীব্র জল সংকটে ভুগছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার বিস্তীর্ণ অঞ্চল। উত্তরপ্রদেশের প্রায় ১৩টি জেলা জল ঘাটতির শিকার। দিনে দিনে কমেছে ভূগর্ভস্থ জলের স্তর। বছরভরই জলের অভাবে ভোগে গোটা এলাকা। গরম পড়লে আরও তীব্র হয় সংকটের ছবিটা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বালি মাফিয়াদের রমরমা তুঙ্গে। অবাধে চলে বালি উত্তোলনের কাজ। তাতেই ধীরে ধীরে নামছে জলের স্তর। দেশের অস্তিত্ব সংকটে পড়লে তবেই ব্যবহার করা হবে পরমাণু অস্ত্র, জানালেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। আপাতত পরমাণু বোমা ব্যবহারের পরিকল্পনা নেই তাদের। তবে ঠিক কোন পরিস্থিতিকে রাশিয়া অস্তিত্ব সংকট বলবে সে বিষয়ে জল্পনা জিইয়ে রাখলেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে হামলার ১ মাস কেটে যাওয়ার পরেও ইউক্রেনের উপর নাগারে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। কিভ, খার্কিভ, মারিওপোল, লভিভের মতো শহরে লাগাতার উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা বর্ষণ করেছে রাশিয়া। এমতাবস্থায় ফের একবার যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা তৈরি হচ্ছে। চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দুরন্ত শুরু হলো কলকাতা নাইট রাইডার্সের। এবার কেকেআর অধিনায়ক শ্রেয়াস আয়ারের পাখির চোখ বুধবারের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচে রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিংয়ের চেন্নাইয়ের বিরুদ্ধে সহজে জয় এলেও দ্বিতীয় ম্যাচে ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলিদের বিরুদ্ধে আরও বেশি সতর্ক কলকাতা নাইট রাইডার্স। বুধবার বেঙ্গালুরু চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে দলে একটিমাত্র পরিবর্তন করতে পারেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আয়ার। শিবম আভির পরিবর্তে মাঠে নামতে পারেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। নিপীড়িতবাস কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। প্রথম ম্যাচে ৩ বিদেশিকে নিয়ে নেমেছিল কেকেআর। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে ৪ বিদেশি নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স। শিবম আভি বাদ পড়লে ব্যাটিং অর্ডারে পরিবর্তন করতে পারেন কেকেআর। প্রথম ম্যাচে ৪ নম্বরে নেমেছিলেন। বুধবার পছন্দের ৩ নম্বরে হয়তো নামবেন নাইট অধিনায়ক শ্রেয়াস আয়ার। টিম সাউদে নামলে দলের বিদেশি শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে বোলিংয়ের অনেক শক্তি বাড়বে কলকাতা নাইট রাইডার্সের। দলের একতা বাড়াতে অভিনব উদ্যোগ চেন্নাই সুপার কিংসের। সিমেন্ট বালি দিয়ে গড়া একটি শক্তিশালী দেওয়ালের মতো টিমের শক্তি বাড়াতে চান মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভোরা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬ উইকেটে হার ৪ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। ঘুরে দাঁড়াতে দলের একতা বাড়ানোর উপর জোর দিলেন ধোনি, জাদেজাদের হেড স্যার স্টিফেন ফ্লেমিং। মঙ্গলবার একটা বাড়ি বানাতে সিমেন্ট, বালি ও ইট দিয়ে দেওয়াল তৈরি করতে হাত লাগালেন সিএসকের অধিনায়ক রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিন উত্থাপা, ডোয়েন ব্রাভোরা। আগামী বৃহস্পতিবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে চেন্নাই সুপার কিংস। তার আগে আইপিএলে ঘুরে দাঁড়াতে অভিনব উদ্যোগে সামিল হলেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। একদিনের বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আইসিসি ক্রিকেট র্যাঙ্কিংয়ে উপরে উঠে এলেন ভারতীয় দলের অধিনায়ক মিতালি রাজ এবং দলের সিনিয়র বোলার ঝুলন গোস্বামী। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করার সৌজন্যে 2 ধাপ উপরে উঠলেন মিতালি রাজ। অন্যদিকে নিউজিল্যান্ডে একদিনের বিশ্বকাপে একের পর এক নজির গড়েছেন ঝুলন গোস্বামী। একদিনের বিশ্বকাপে এই মুহূর্তে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলার চাকদা এক্সপ্রেস ঝুলন। এছাড়াও একদিনের ক্রিকেটে 200 উইকেটের মাইলস্টোন করছেন ঝুলন গোস্বামী। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি। এবার একদিনের বিশ্বকাপ সম্ভবত শেষ বিশ্বকাপ হয়ে গেল ভারতের মেয়েদের ক্রিকেট দলের 2 সিনিয়র ক্রিকেটার মিতালি রাজ এবং ঝুলন গোস্বামী। ফলে বিশ্বকাপ জয়ের স্বাদ না পাওয়ার আক্ষেপ নিয়ে ক্রিকেট থেকে অবসর নিতে হবে মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীকে। আইসিসি প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের ক্রিকেট দলের মধ্যে পুরস্কার মূল্যের বিস্তর ফারাক। এবার সেটা কমাতে পদক্ষেপ নিচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ফলে বাড়ছে আইসিসি প্রতিযোগিতায় মেয়েদের ক্রিকেট দলের পুরস্কার মূল্য। আগামী ৮ বছরের মধ্যে ছেলে ও মেয়েদের ক্রিকেটে পুরস্কার অর্থের ফারাক যাতে আরও কমানো যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে আইসিসি অ্যাপেক্স কমিটির বৈঠকে। সেদিকে মাথায় রেখে এবার মেয়েদের বিশ্বকাপে অনেক বেশি পুরস্কার অর্থ দেওয়া হচ্ছে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে।
বিশ্ব টেবিল টেনিস স্টার কন্টেন্ডার প্রতিযোগিতায় ডাবলসে পদকে দৌড়ে আরও এক ধাপ মনিকা বাত্রা ও অর্চনা কামাথ জুটি। হংকংয়ের ওয়াই ইয়াম ও লি হো চিংকে 3-1 গেমে পরাস্ত করলেন ভারতীয় টেবিল টেনিস জুটি। বিপক্ষের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে জয় পেলেন মনিকা ও অর্চনা। অন্যদিকে পুরুষদের ডাবলসে ছিটকে গেলেন শরৎ কমল ও মানব বিকাশ জুটি। রোমানিয়ার প্রতিযোগীর কাছে 3-1 ব্যবধানে হারেন শরৎরা। এখন আরও একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। এখন নজর রাখবো পরের 5টি খবরের দিকে। শেষ পর্যন্ত মিলল বড় সুখবর। দীর্ঘ 5 বছর পর ব্রহ্মাস পার্ট 1 শিবার শুটিং র্যাপ আপ করলেন পরিচালক আয়ান মুখোপাধ্যায়। 2018 সালে রণবীর কাপুর ও আলিয়া ভট্টকে নিয়ে ছবির শুটিং শুরু করেছিলেন তিনি। পাশাপাশি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় সহ আরও অনেককে। বিগ বাজেট ফিল্ম ব্রহ্মাস্ত্র নিয়ে কোনো রকম তাড়াহুড়ো করতে চাননি প্রযোজক করণ জোহর। ধীরে সুস্থেই এগোচ্ছিল ছবির শুটিং। 2020 সালে মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র, এমনটাই পরিকল্পনা করেছিলেন কেজো। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে যায় ভয়ঙ্কর করোনা সংক্রমণ ও লকডাউন, যার জেরে 2020 সালে এক টানা বন্ধ ছিল ব্রহ্মাস্ত্রের শুটিং। তবে 2021-এ ফের ছবির শুটিং শুরু করেন আয়ান, রণবীর, আলিয়ারা। গত বছরই মিটে গিয়েছে ব্রহ্মাস্ত্রের সিংহভাগ শুটিং। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে রণবীর ও আলিয়ার লুক। কিছুদিন আগেই জানা গিয়েছিল বারাণসীতে ব্রহ্মাস্ত্রের শেষ পর্বের শুটিং সারবেন আয়ান মুখোপাধ্যায়। 3 দিন টানা শুটিং করার পর ফাইনালি ব্রহ্মাস্ত্রের প্যাক আপ করলেন পরিচালক। শুটিং শেষ হওয়ার খবর সোশ্যাল সাইটে ঘোষণাও করেছেন তিনি। ব্রহ্মাস্ত্রের শেষ দিনের শুটিংয়ে ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। আগামী 9 সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত ছবি। হিন্দির পাশাপাশি দক্ষিণী ভাষাতেও ব্রহ্মাস্ত্র দেখার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির পোস্ট প্রোডাকশন। এখন ভালোই বড় পর্দায় ছবি মুক্তি পেলেই হয়। রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। কবির সিং খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি অ্যানিমালে রণবীরের নায়িকা হওয়ার কথা ছিল পরিণীতি চোপড়ার, কিন্তু সদ্যই জানা গিয়েছে ছবি থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। পরিবর্তে নায়িকা কাজ করবেন ইমতিয়াজ আলী পরিচালিত অমর সিং চমকিলার বায়োপিক চমকিলা ছবিতে। এরপরই বলিউডে শুরু হয়েছে জোর জল্পনা। রণবীরের বিপরীতে অ্যানিমালে কে অভিনয় করবেন সেই নিয়ে চিন্তায় ছিলেন ছবির নির্মাতারাও। তবে সদ্যই মিলেছে অ্যানিমালের নায়িকা সংবাদ নিয়ে লেটেস্ট আপডেট। ছবিতে রণবীর কাপুরের নায়িকা হতে চলেছেন রশ্মিকা মান্দানা। পুষ্পার দুরন্ত সাফল্যের পর থেকেই বলি পরিচালকদের চোখে পড়ে গিয়েছেন রশ্মিকা। সিদ্ধার্থ মালহোত্রার যোদ্ধা সহ এক ঝাঁক নতুন ছবিতে তিনি কাজ করবেন। এরই মধ্যে নতুন সংযোজন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি অ্যানিমাল। ছবিতে রণবীর, রশ্মিকা ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও ববি দেওল। অ্যানিমালের শুটিং নিয়েও মিলেছে জবর খবর। ছবির কাস্টিং সিলেকশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে চলতি বছরের গ্রীষ্মেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। 2023 সালের দ্বিতীয়ার্ধে মুক্তি পাবে অ্যানিমাল। ভক্তদের দারুণ খবর দিলেন সালমান খান। গত মাসে শেষ হয়েছে তার পরবর্তী ছবি টাইগার 3 এর শুটিং। ভাইজান ভক্তরা যে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি দেখার অপেক্ষায় দিন গুনছেন তা বলার অপেক্ষা রাখে না। নিয়ম করে প্রায় প্রতি বছরই ঈদের মুক্তি পায় সালমানের নতুন ছবি। গত বছর ঈদেও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল সুল্লি মিয়ার ছবি রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই। যদিও দর্শক মহলে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে ছবি, একই ফল হয়েছে অন্তিম দ্য ফাইনাল ট্রুথ এরও। তাই সালমানের পরের ছবি টাইগার 3 নিয়ে দারুণ প্রত্যাশা রয়েছে ভক্তদের। আইফার বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে দুবাইতে রয়েছেন সালমান খান। সেখানেই টাইগার 3 মুক্তির দিনক্ষণ নিয়ে সুসংবাদ দিলেন সুপারস্টার। তিনি জানিয়েছেন এবারের ঈদে ছুটি নিয়েছেন, তাই মুক্তি পাচ্ছে না তাঁর ছবি। পরিবর্তে বড় পর্দায় আসছে প্রিয় বন্ধু অজয় দেবগানের ছবি রানওয়ে 34। কিন্তু কবে আসবে টাইগার 3? সালমান জানিয়েছেন দিওয়ালিতে অথবা ক্রিসমাসে মুক্তি পেতে পারে ছবি। শোনা যাচ্ছে দুবাই থেকে দেশে ফিরে এপ্রিলের প্রথম সপ্তাহে কভি ঈদ কভি দিওয়ালির শুটিং শুরু করবেন তিনি। 15-15-5 এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।